আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে আমি আগে কয়েকটি ভিডিও তোমাদের দিয়েছি। আজকে আমি এই চ্যাপ্টারের আরেকটি যে বংশগত রোগ, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া, সে সম্বন্ধে আলোচনা করব। তোমরা অলরেডি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এই দুটি রোগ সম্বন্ধে জেনেছ এবং বিভিন্ন ক্রসগুলো করেছ, এবং আরও কিছু ক্রস আমি তোমাদের এই বিষয়ে দেব, যেগুলো একটু কঠিন হবে। আগে ব্যাখ্যা করে তারপরে এগুলো লিখতে হবে। যেমন অলরেডি আমি একটি ক্রস তোমাদের দিয়েছি, সেটি হচ্ছে কোনো পরিবারে পিতামাতা স্বাভাবিক, অথচ তাদের একটি পুত্র সন্তান বর্ণান্ধতা রোগে আক্রান্ত হওয়ার কারণ কি চিকার বোর্ডের মাধ্যমে দেখাও। এই একটি এটা তোমাদের আমি দিয়েছিলাম, কেউ কেউ করে এনেছো, কেউ পারোনি। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে একটি পুত্র সন্তান বর্ণান্ধতা রোগে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে, তোমাদের মনে রাখতে হবে যে মা স্বাভাবিক থাকলে পুত্র স্বাভাবিক হয়। মা বর্ণান্ধতা রোগে আক্রান্ত হলে সকল পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে, এবং মা যদি বাহক হয় তাহলে অর্ধেক পুত্র বাহক আক্রান্ত হবে। কারণ মায়ের এক্স ক্রোমোজোমের মাধ্যমে ওই জিনটি পুত্রদের দেহে আসে, এবং পুত্রদের দেহে যে অপর ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোম, এটি কিন্তু বাবার কাছ থেকে আসে এবং সেটি বর্ণান্ধতার কোনো জিন বহন করে না। তাই যখন এরকম প্রশ্ন দেবে, তোমাকে ভাবতে হবে কে আক্রান্ত হয়েছে। তোমাদের এখানে দেখো, তোমার প্রশ্নের মধ্যে আমার আছে যে একটি পুত্র আক্রান্ত হয়েছে, বাবা মা স্বাভাবিক, অর্থাৎ একটি পুত্র আক্রান্ত হওয়ার অর্থ হলো মা বাহক অবস্থায় আছে, এটা লিখে দিতে হবে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলছি কীভাবে লিখবে। লিখবে এইভাবে যে ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার জিন বহন করে না, বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। মা বর্ণান্ধ রোগে আক্রান্ত হলে জিনটি গ্যামেটের মাধ্যমে বাহিত হবে এবং পুত্রদের বর্ণান্ধ সৃষ্টি করবে। এক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী একটি পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হওয়ার অর্থ হল মা হেটেরোজাইগাস অবস্থায়, আবার বলছি হেটেরোজাইগাস অবস্থায়, ব্র্যাকেটের মধ্যে একটি এক্স ক্রোমোজোমের মাথায় সি প্লাস আর একটি এক্স ক্রোমোজোমের মাথায় সি, এটা লিখবে। অর্থাৎ একটি এক্স ক্রোমোজোমের মাথায় সি প্লাস এবং অপর একটি এক্স ক্রোমোজোমের মাথায় সি, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করছে। তাহলে জিনোটাইপটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট একটা লাইন বাদ দিয়ে তুমি নেক্সট লাইনে লিখবে এক্ষেত্রে কন্যারা স্বাভাবিক, তাই পিতা স্বাভাবিক অবস্থায় থাকবে, অর্থাৎ পিতার জিনোটাইপ হবে এক্স এর মাথায় সি প্লাস এবং ওয়াই। তাহলে এবার তুমি ক্রসটা করবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবার বলছি, ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার জিন বহন করে না। বর্ণান্ধতার জিন বহন করে কে না, বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় এবং প্রচ্ছন্নধর্মী জিনের কারণেই ঘটে। মা বর্ণান্ধ রোগে আক্রান্ত হলে মায়ের এই যে জিনটা, বর্ণান্ধের যে জিন, সেটি এক্স ক্রোমোজোমের মাধ্যমে, মানে গ্যামেটের মাধ্যমে বাহিত হবে এবং পুত্রদের বর্ণান্ধ সৃষ্টি করবে। এক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী একটি পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হওয়ার অর্থ হলো মা অর্থাৎ মাতা বাহক অবস্থায়, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায়, হেটেরোজাইগাস মানে ব্র্যাকেটের মধ্যে এক্স এর মাথায় সি প্লাস, এক্স এর মাথায় সি, হেটেরোজাইগাস অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করছে। মায়ের জিনোটাইপটা পেয়েছো। এক্ষেত্রে পুত্ররা স্বাভাবিক, এক্ষেত্রে কন্যারা স্বাভাবিক, তাই
কন্যারা স্বাভাবিক হলে কি হবে, পিতা স্বাভাবিক থাকবে, পিতার জিনোটাইপ এক্স এর মাথায় সি প্লাস ওয়াই। তাহলে এবার তোমরা ক্রস করো, দেখবে যে দুইজন পুত্র, চেকার করে দুইজন পুত্র এবং দুইজন কন্যা হবে, কন্যারা স্বাভাবিক থাকবে এবং একটি পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে। কি বুঝতে পেরেছি? যদিও মায়ের দুটি এক্স ক্রোমোজোমের একটি তো কন্যারা পাবে, কন্যারা বাহক অবস্থায় থাকলেও কিন্তু স্বাভাবিক হবে। যেহেতু বর্ণান্ধ রোগটি মহিলাদের ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় না, যদিও তারা বাহক হন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি তোমাকে উল্টে এরকম প্রশ্ন দিত যে দুটি পুত্র আক্রান্ত, তাহলে মা কিন্তু হেটেরোজাইগাস না হোমোজাইগাস অবস্থায় রোগটির জিন বহন করছে, অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোমের মাথায় সি হতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি তোমাকে পুত্র দিত, কন্যা দিত, কন্যারা বাহক বা কন্যারা আক্রান্ত হলে নিশ্চয়ই বুঝতে পারছো, কন্যারা আক্রান্ত হলে কি হতে পারে, পিতা তো অবশ্যই আক্রান্ত হবে এবং মা হয়তো মা বাহক অবস্থাও থাকতে পারে, আবার মা আক্রান্ত অবস্থা থাকতে পারে। তোমাকে লক্ষ্য করতে হবে এক্ষেত্রে পুত্ররা কেমন হয়েছে। পুত্ররাও যদি আক্রান্ত হয়, মেয়েরাও যদি আক্রান্ত হয়, তাহলে সবাই আক্রান্ত হবে। এবং এক্ষেত্রে তোমাকে ওটা দেখে নিতে হবে যে কি হয়েছে, সেটা আলাদা বিষয়। আমি পরে আরও কিছু ক্রস আমি তোমাদের দেবো। এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে কি বুঝতে পেরেছো বলো তো তুমি আমাকে? একটি পুত্র আক্রান্ত হলে মায়ের জিনোটাইপটা কেমন হবে? দুইজন পুত্রের মা না, জিনোটাইপটা এক্স এর মাথায় সি প্লাস এক্স এর মাথায় সি। তাহলে এই জিনোটাইপ ক্যারিওটাইপটাকে কি বলে, হোমোজাইগাস না হেটেরোজাইগাস? কারেক্ট। কি বুঝতে পেরেছি? তাহলে একদম ব্যাখ্যাটা আমি তোমাদের করে দিলাম। এই যে আর কি লিখাতে হবে না, এখানে শুনে লিখে দিতে পারবে। আজকে আমি দেখো বংশগত থ্যালাসেমিয়া রোগটি বুঝবো। থ্যালাসেমিয়া মানে কি ভালো করে দেখো। থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন আরবিসিতে থাকে, লোহিত কণিকার মধ্যে থাকে। তাহলে লোহিত কণিকার মধ্যে যে রঞ্জক উপাদান আছে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিম মানে কি? হিম মানে হচ্ছে লোহা, আর গ্লোবিন মানে কি? গ্লোবিন মানে তার প্রোটিন পার্ট, অর্থাৎ দুটো অংশ আছে, লোহা এবং প্রোটিন, এই দুটো অংশ মিলে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন উৎপাদন করে কি? হিমোগ্লোবিন অংশটি, হিমোগ্লোবিনের যে গ্লোবিন যে প্রোটিন, এই অংশটি গঠিত হয় 4টি পলিপেপটাইড দিয়ে। কটি পলিপেপটাইড? 4টি পলিপেপটাইড। তোমরা জানো যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত থাকে এবং এই প্রোটিন অংশটি গঠিত হয় 2টি আলফা পলিপেপটাইড শৃঙ্খল এবং 2টি বিটা পলিপেপটাইড শৃঙ্খল। এই যে আলফা পলিপেপটাইড শৃঙ্খল এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল, এই দুটি শৃঙ্খল পৃথক পৃথক অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন আলফা পলিপেপটাইড শৃঙ্খল 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত একজোড়া আলফা গ্লোবিন জিন। আচ্ছা, এটা একটু ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু প্রশ্ন আমি এখনই লিখতে দেবো, তোমার এটা একটু ভালো করে বুঝে নাও। এই যে গ্লোবিন যে প্রোটিন, এটা কী দিয়ে তৈরি হয়? 2টি আলফা পলিপেপটাইড শৃঙ্খল আর 2টি। আচ্ছা, এই যে পলিপেপটাইড শৃঙ্খল এটা তৈরি করে কে? আলফা গ্লোবিন জিন। এবার দুটো আলফা গ্লোবিন জিন, এই যে জিনটা আছে এটা কোথায় আছে? 16 নম্বর ক্রোমোজোমে। কোথায় আছে? আর বিটা গ্লোবিন জিন আছে 11 নম্বর ক্রোমোজোমে। তার মানে থ্যালাসেমিয়া রোগটি, মনে রাখতে হবে, থ্যালাসেমিয়া রোগটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? অটোজোম। কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? অটোজোম। এবং প্রচ্ছন্নধর্মী জিনের কারণে ঘটে। অর্থাৎ এই যে থ্যালাসেমিয়া রোগটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রচ্ছন্নধর্মী জিনের কারণে ঘটে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ যে 16 নম্বর ক্রোমোজোম এবং 11 নম্বর ক্রোমোজোম, এই যে 16 নম্বর ক্রোমোজোম মানে মানুষের ক্ষেত্রে, একজন পুরুষের ক্ষেত্রে আমরা একটু বলি, দেখো এই যে একজন পুরুষের ক্ষেত্রে জিনোটাইপটা হচ্ছে 44টা অটোজোম থাকে
আর 2টি সেক্স ক্রোমোজোম থাকে। এই যে 44টি অটোজোম থাকে, এই অটোজোমের মধ্যেই কিন্তু এই থ্যালাসেমিয়ার যে প্রোটিন, যে গ্লোবিন, যে প্রোটিন, সেই প্রোটিন অংশটি গঠনকারী জিন থাকে। এই 44টি অটোজোম মানে 22 জোড়া। 44টি মানে কি? 22 জোড়া। এই 22 জোড়ার মধ্যে কততম ক্রোমোজোমে এই জিনগুলো আছে? কততম ক্রোমোজোমে? 1 2 3 4 করতে করতে 22 জোড়া হবে। এই 22 জোড়ার মধ্যে 16তম ক্রোমোজোমে, 16তম ক্রোমোজোম সংখ্যা কটি? নিশ্চয়ই 16তম ক্রোমোজোম। এখানে দুটি ক্রোমোজোম থাকে, অটোজোম মানে দুটি। এখানেও নিশ্চয়ই দুটি ক্রোমোজোম থাকবে, 11 নম্বর ক্রোমোজোম। কেমন? এবার এই যে দুটি করে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মধ্যে কি আছে না আলফা গ্লোবিন জিন। 16 নম্বর ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিন থাকে, 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা গ্লোবিন জিন। তাহলে এই গ্লোবিন জিনের মিউটেশন হয়। ফলে গ্লোবিন জিনের মিউটেশন হয়ে গেলেই কিন্তু কি হবে না আলফা থ্যালাসেমিয়া হবে। আর বিটা জিনের মিউটেশন হলে বিটা থ্যালাসেমিয়া হবে। তাহলে একদম সোজা তোমাকে যদি প্রশ্ন করে যে থ্যালাসেমিয়া মানে কি? থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। থ্যালাসেমিয়া রোগের জিনটি কোন ক্রোমোজোমে অবস্থান করে? না অটোজোমে অবস্থান করে। কোন কোন অটোজোমে অবস্থান করে? 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। 16 নম্বর ক্রোমোজোমে কোন জিন থাকে? না আলফা গ্লোবিন জিন থাকে। 11 নম্বর ক্রোমোজোমে কোন জিন থাকে? না বিটা গ্লোবিন জিন থাকে। 16 নম্বর ক্রোমোজোমে যে আলফা গ্লোবিন জিনটা আছে, এই জিনটাই কিন্তু এই দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খলটা গঠন করে। এইবার এই যে জিন, এই জিনের মিউটেশন যদি হয়ে যায়, অর্থাৎ এক জোড়া জিন মানে দুটো জিন, একটা HBA1 HBA2, তাহলে প্রতিটি জিনের মধ্যে কটি করে অ্যালিল আছে? দুটি করে। এই 4টি অ্যালিলের একসঙ্গে মিউটেশন হয়ে গেল, তাহলে থ্যালাসেমিয়ার যে রোগটা হবে সেটা হবে মেজর হয়ে যাবে, যাকে হাইড্রোস্পিটালিস বলে। এবার দুটি অ্যালিলের মিউটেশন হলে আলফা থ্যালাসেমিয়া মাইনর হয়, অর্থাৎ মেজর এবং মাইনর এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমাকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, এক কথায় আমি বলতে পারি যে গ্লোবিন জিন আছে, মানে আলফা এবং বিটা বাদ দিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই গ্লোবিন প্রোটিন কে গঠন করে? গ্লোবিন জিন। গ্লোবিন প্রোটিন কে গঠন করে? দেখো এখানেও গ্লোবিন জিন আছে, এখানেও গ্লোবিন জিন লেখা আছে। এই যে গ্লোবিন জিন, এই গ্লোবিন জিনগুলি গ্লোবিন প্রোটিন গঠন করে। তাহলে এই গ্লোবিন জিনগুলি মিউটেশন হবে। তাহলে মিউটেশন হলেই হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হবে, তখনই কিন্তু থ্যালাসেমিয়া রোগ হবে। অর্থাৎ রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ এবং আরও অনেক সমস্যা হয় এই এদের ক্ষেত্রে, যে আরবিসিগুলো 70 দিনের মধ্যে এগুলো বিনষ্ট হয়ে যায়। স্বাভাবিক আয়ুষ্কাল হচ্ছে আরবিসি 120 দিন, কিন্তু যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে এই আরবিসি আয়ুষ্কাল খুব কম, 70 দিন। এবং এই যে লোহিত কণিকা গুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, আরবিসিগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, তারপরে যেখানে এই লোহাটা গিয়ে জমা হবে, কারণ এর মধ্যে লোহার একটা পার্ট আছে। এই যে হিম মানে হচ্ছে লোহা যে অংশটা, সেটা দেহের বিভিন্ন অংশে, অর্থাৎ যকৃতে জমা হতে পারে, অন্তঃক্ষরা তন্ত্রে জমা হতে পারে। যে অংশে জমা হবে সেইগুলো কাজ ব্যাহত হবে। যেমন তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হবে, এবং প্লিহাতে জমা হলে প্লিহা ফুলে উঠবে, তাকে স্প্লিনোমেগালি বলে। অর্থাৎ বিভিন্ন ঘটনাগুলো ঘটবে যাদের এটা হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে লিখতে পারি, আমি মুখ দিয়ে এটা বলবো, আমি এটা বুঝবো না, কারণ হচ্ছে থ্যালাসেমিয়া ক প্রকার কী কী এখান থেকে লেখানো যাবে। প্রথমেই লেখো, প্রশ্ন হচ্ছে, আচ্ছা না মুছে দিয়েই লিখি, কারণ বোর্ডে না লিখে তোমরা ভালো বুঝতে পারবে না। তাহলে আবার একটু বুঝিয়ে দিই, থ্যালাসেমিয়া মানে কি? এক কথায় থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হলে। হিমোগ্লোবিন উৎপাদন কে করে? না হিমোগ্লোবিনের গ্লোবিন যে প্রোটিন, এটা কে গঠন করে? গ্লোবিন জিন। তাহলে গ্লোবিন জিন কয় প্রকার?
দুই প্রকার, আলফা গ্লোবিন জিন, বিটা গ্লোবিন জিন। আলফা গ্লোবিন জিন কোথায় থাকে? 16 নম্বর ক্রোমোজোমে। বিটা গ্লোবিন জিন কোথায় থাকে? 11 নম্বর ক্রোমোজোমে। আলফা গ্লোবিন জিনের যদি মিউটেশন হয় তাহলে কি হবে? না আলফা থ্যালাসেমিয়া। বিটা গ্লোবিন জিনের মিউটেশন হলে কি হবে? বিটা থ্যালাসেমিয়া। এবার দেখো, এবার এই যদি বলা হয় আলফা থ্যালাসেমিয়া ক প্রকার? না দুই প্রকার। এক হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। বিটা থ্যালাসেমিয়া কয় প্রকার? দুই প্রকার। বিটা থ্যালাসেমিয়া মেজর, তার অপর নাম কুলির অ্যানিমিয়া, এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর। তাহলে নিশ্চয়ই আমরা এই ঘটনাটা বুঝতে পেরেছি। ছবিটা দেখবে এবং যারা আগের দিন দেখুনি তারা এটা ছবিটা দেখে লিখে দেবে। আমি এবার আমরা এই থ্যালাসেমিয়া রূপ তাকে বলে আমরা এখান থেকে প্রশ্নগুলো লিখব। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমরা লেখো, থ্যালাসেমিয়া কাকে বলে? থ্যালাসেমিয়া, দেখুন থ্যালাসেমিয়া এক প্রকার থ্যালাসেমিয়া এক প্রকার অটোজোমাল, হ্যাঁ অটোজোমাল। থ্যালাসেমিয়া এক প্রকার অটোজোমাল প্রচ্ছন্ন প্রচ্ছন্নধর্মী জিন দ্বারা নিয়ন্ত্রিত, জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত কণিকা বিশৃঙ্খলা, জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত কণিকার বিশৃঙ্খলা। যেখানে এক বা একাধিক, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলে গঠনগত ত্রুটি বা অনুপস্থিতি ঘটে। থ্যালাসেমিয়া এক প্রকার অটোজোমাল প্রচ্ছন্নধর্মী জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত কণিকার বিশৃঙ্খলা, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের গঠনগত ত্রুটি বা অনুপস্থিতি ঘটে। ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়।
তাহলে থ্যালাসেমিয়া কাকে বলে আমরা জানলাম, যে থ্যালাসেমিয়া হচ্ছে এই যে জিনটা অটোজোমে অবস্থান করে এবং তার ফলে এই প্রচ্ছন্নধর্মী জিনের জন্য কি হয় না, লোহিত কণিকা সেগুলো ঠিকমতো তৈরি হবে না। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার গঠনগত ত্রুটি ঘটবে বা একেবারে অনুপস্থিতি ঘটে, ফলে তীব্র বা এটা না তীব্র বা মৃদু অ্যানিমিয়া, তীব্র অ্যানিমিয়া বা মৃদু অ্যানিমিয়া হতে পারে, তীব্র হতে পারে বা মৃদু অ্যানিমিয়া, এটা লিখে ভালো হবে, অ্যানিমিয়া সৃষ্টি হয়। আমরা এবার দ্বিতীয় প্রশ্ন লিখব। দেখো, থ্যালাসেমিয়া রোগের কারণ কি? পরের প্রশ্ন লেখো, থ্যালাসেমিয়া রোগের কারণ। থ্যালাসেমিয়া রোগের কারণটা আমরা এবার লিখব। একটু আগে আমি ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম যে মানুষের যে স্বাভাবিক হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন, এই গ্লোবিন প্রোটিন গঠনকারী জিন অবস্থান করে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে, অর্থাৎ 16 নম্বর এবং 11 নম্বর অটোজোমে অবস্থিত। ক্রোমোজোম মানে এটাই নাম্বার বললেই তোমাকে বুঝতে হবে যে এটা অটোজোম। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের কারণ কি? মানুষের স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন গঠনকারী জিন 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। অর্থাৎ এই যে গ্লোবিন জিন সেটা 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে গ্লোবিন জিনের মিউটেশন হবে। তাহলে আমরা দুটো লাইন একটু লিখতেই হবে। দেখো, মানুষের স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন, এই যে দুটো অংশ, একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের গ্লোবিন পার্ট মানে গ্লোবিন প্রোটিনটা, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন গঠনকারী গ্লোবিন প্রোটিন কে গঠন করে? নিশ্চয়ই আমরা জানি যে গ্লোবিন প্রোটিন গঠন করে গ্লোবিন জিন। গ্লোবিন জিন, আচ্ছা, এই গ্লোবিন জিন ব্র্যাকেটে লিখে রাখো। গ্লোবিন জিন তো দুই প্রকার, একটা হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিন জিন। দুটো জিন আছে, লিখতেও পারো, লিখে রাখলে ভালো হবে, মনে থাকবে যে আলফা এবং বিটা গ্লোবিন জিন, এই দুটো জিন থাকে, আলফা এবং বিটা গ্লোবিন জিন। তাহলে দেখো, মানুষের স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন গঠনকারী গ্লোবিন জিন কোথায় অবস্থান করে? নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্লোবিন জিন হচ্ছে 16 নম্বর অটোজোম, 16 নম্বর অটোজোম এবং 11 নম্বর অটোজোমে অবস্থান করে। তাহলে 16 নম্বর এবং 11 নম্বর অটোজোমে অবস্থান করে। এই যে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে গ্লোবিন জিনটা অবস্থান করে, তাহলে এটা এই যে স্বাভাবিক এই জিনটা আমাদের গ্লোবিন প্রোটিন গঠন করবে এবং সেই ব্যক্তির কোনো থ্যালাসেমিয়া হবে না। কিন্তু কখন হবে? এবার আমরা লিখতেই পারি যে গ্লোবিন জিনের মিউটেশন হবে। গ্লোবিন জিনের মিউটেশন, গ্লোবিন জিনের মিউটেশনের ফলে কি হবে? মিউটেশনের ফলে গ্লোবিন প্রোটিন
উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যাহত হয়, ফলে থ্যালাসেমিয়া রোগটি প্রকাশিত হয়, ফলে থ্যালাসেমিয়া রোগটি প্রকাশিত হয়। আচ্ছা, এই যে এখানে একটুখানি তোমরা দেখে নাও বুঝতে পেরেছো কিনা। মানুষের স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন গঠন কে করে? যেমন নাম দেখো, গ্লোবিন প্রোটিন গ্লোবিন জিন, গ্লোবিন প্রোটিন গ্লোবিন জিন। এই গ্লোবিন জিন কোথায় অবস্থান করে? 16 নম্বর অটোজোম এবং 11 নম্বর অটোজোমে। গ্লোবিন জিনগুলো কেমন হলো? মিউটেশন হলো। এক কথায় তুমি মনেই রাখতে পারো যে গ্লোবিন জিনের মিউটেশন হয়েছে। তো গ্লোবিন জিনের মিউটেশন হলেই থ্যালাসেমিয়া রোগ হবে। অর্থাৎ গ্লোবিন জিনের মিউটেশন হলে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন উৎপাদন হবে না, কম হবে, অর্থাৎ ব্যাহত হবে, ফলে থ্যালাসেমিয়া রোগটি হবে। এবার পরের প্রশ্ন আমরা লিখব যে থ্যালাসেমিয়া রোগ কয় প্রকার এবং কী কী। পরের প্রশ্ন লেখো, কোথাও না বুঝতে পারলে সেই জায়গায় জিজ্ঞাসা করে নেবে। থ্যালাসেমিয়া কয় প্রকার এবং কি কি। ছকটা তৈরি করে দেওয়ার অর্থ হলো, দুই ভাগ করে আমি দিয়েছি, নিশ্চয়ই ছক থেকে বুঝতে পারছো। আর এবার আমরা থ্যালাসেমিয়া প্রকারভেদ লিখব। এক নম্বর হচ্ছে, এটা বড় হাতের একদম, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া দু প্রকার। থ্যালাসেমিয়া দুই প্রকার, যথা এক লেখো আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। একটা ভাগ হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, এটি দু প্রকার, এটি আবার দুই প্রকার। এটি দু প্রকার কেন আমরা ভাগে দেখিয়েছি। এক হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর। আলফা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি? এটা ব্র্যাকেটে লিখে রাখছি, হাইড্রক্স ভিটালিস। এই প্রশ্নটা দিতে পারে, হাইড্রক্স ভিটালিস। এই যে নামটা ফিটাল মানে ঘন, এটা কি হয়? এই মেজর যদি থ্যালাসেমিয়া হয়, মাতৃগর্ভে ভ্রূণটি মারা যায়, তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়ে। এই জন্য একে হাইড্রক্স ভিটালিস বলে। হাইড্রক্স ভিটালিস কীভাবে হবে সেটা আমি পরে ব্যাখ্যা করব। তাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, মেজর থ্যালাসেমিয়া হলে মাতৃগর্ভে ভ্রূণটি মারা যাবে, একে এই জন্য আলফা থ্যালাসেমিয়া মেজরকে হাইড্রক্স ভিটালিস বলে। আর দ্বিতীয় আরেকটা ভাগ হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর, আরেকটা ভাগ হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আলফা থ্যালাসেমিয়া দু প্রকার। এবার 2 নম্বর লেখো বিটা থ্যালাসেমিয়া। দুটো ভাগ আগে বলেছি, বিটা থ্যালাসেমিয়া। এটি দুই প্রকার, যথা এক হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর। আর একটা হচ্ছে বিটা
থ্যালাসেমিয়া মাইনর, তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর। এই যে বিটা থ্যালাসেমিয়া মেজর একজন ব্যক্তির মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল, এর নাম হচ্ছে কুলির অ্যানিমিয়া। এই জন্য অ্যানিমিয়া, তাহলে কুলির অ্যানিমিয়া নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাকে কুলির অ্যানিমিয়া হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলির অ্যানিমিয়া বলে। তাহলে থ্যালাসেমিয়া কত প্রকার? প্রথমত হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আরেকটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবার যদি তোমাকে প্রশ্ন করে আলফা থ্যালাসেমিয়া কয় প্রকার, তখন তুমি এটার উত্তর দেবে আলফা থ্যালাসেমিয়া দুই প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা দু নম্বর থাকলে পুরোটাই তোমাকে এরকম করে লিখতে হবে থ্যালাসেমিয়া ক প্রকার এবং কী কী। কারণ এই যে ভাগ, এর 7 ভাগ একটা আছে, সেই জন্য এইভাবে লিখে দেবে। এবার তোমাকে যদি এইরকম প্রশ্ন করে, যদিও তোমাদের এরকম প্রশ্ন কখনো আসেনি, যদি বলে আলফা থ্যালাসেমিয়া কেন হয়, বিটা থ্যালাসেমিয়া কেন হয়, ছকটা দেখে বাড়িতে লিখে নিতে পারো। আলফা থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত আলফা গ্লোবিন জিনের মিউটেশন হলে আলফা থ্যালাসেমিয়া হয়। ঠিক একইভাবে বিটা থ্যালাসেমিয়া কাকে কেন হয়, তোমাকে আলাদা করে যদি প্রশ্ন করে তাহলে তুমি লিখবে যে 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত বিটা গ্লোবিন জিনের মিউটেশন হলে বিটা থ্যালাসেমিয়া হয়। খুব সোজা। আলফা থ্যালাসেমিয়া রোগের কারণ আমি আর লিখছি না, নিশ্চয়ই ছকের মধ্যে আছে, লিখে নেবে। আমি আবার বলে দিচ্ছি, আলফা থ্যালাসেমিয়া রোগের কারণ কি? মানুষের 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত আলফা গ্লোবিন জিনের মিউটেশন হলে আলফা থ্যালাসেমিয়া হয়। মানুষের 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত বিটা গ্লোবিন জিনের মিউটেশন হলে বিটা থ্যালাসেমিয়া হয়। আমরা থ্যালাসেমিয়া এই কথা এবার লিখবো আমরা থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, থ্যালাসেমিয়া থেকে প্রশ্ন আসবেই মাধ্যমিকে, এবং এটা এরপরে আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা ঠিক আছে, আমরা 4 নম্বর কোশ্চেন লিখব থ্যালাসেমিয়া রোগের, এরপরে আমরা এটা লিখিয়ে একটা ক্রস করতে দেব। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। এবার আমরা রোগের লক্ষণ সম্বন্ধে লিখব। এক নম্বর লেখো তীব্র অ্যানিমিয়া। দেখো এই যে থ্যালাসেমিয়া রোগটি হলে কি হবে? হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি কি হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি যদি হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়, ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হবে। তীব্র অ্যানিমিয়ার সৃষ্টি হয়। সেকেন্ড, 2 নম্বর লেখো। 2 নম্বর হচ্ছে লোহা সঞ্চয় বা লৌহ সঞ্চয়। লোহা কেন সঞ্চয় হবে? কারণ হিমোগ্লোবিন যদি উৎপাদন কম হয়, তাহলে তাকে তার দেহে বারবার রক্ত দিতে হবে, আর রক্তের মধ্যে যে লোহা অংশটা আছে সেটা জমা হবে, তাই লোহা সঞ্চিত হবে। দেখো থ্যালাসেমিয়া রোগীর দেহে
থ্যালাসেমিয়া রোগীর দেহে বারবার রক্ত দেওয়া হয়, তার সঞ্চালন, রক্ত সঞ্চালনের ফলে থ্যালাসেমিয়া রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালনের ফলে যকৃৎ হৃৎপিণ্ড অন্তঃক্ষরাতন্ত্র অন্তঃক্ষরাতন্ত্রে তাহলে থ্যালাসেমিয়া রোগীতে বারবার রক্ত সঞ্চালনের ফলে যকৃৎ হৃৎপিণ্ড অন্তঃক্ষরাতন্ত্রে লোহা সঞ্চিত হয়ে তার কাজ ব্যাহত হয়। তাহলে লোহা সঞ্চিত হলে নিশ্চয়ই তার কাজটা ব্যাহত হবে, সেখানে গিয়ে লোহাটা জমে যাবে। এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে হাড়ের গঠনের বিকৃতি, অর্থাৎ অস্থি বিকৃতি ঘটবে। পরের পয়েন্টে আমরা লিখব অস্থি বিকৃতি। পরের পয়েন্ট দেখো অস্থি বিকৃতি, হাড় বেঁকিয়ে যাবে। আমরা জানি যে ভ্রূণদশায় হিমোগ্লোবিন উৎপন্ন হয় কোথা থেকে না, মেসোডার্ম থেকে। মেসোডার্ম আমরা 11 এটা ভালো করবো, এখানে নেই। রক্ত এবং রক্তবাহ এটা তৈরি হয় মেসোডার্ম। মানুষের দেহে তিনটে ভ্রূণ যে আবরণ তিনটে আছে, একটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই যে মেসোডার্ম, এখান থেকে কিন্তু রক্ত এবং রক্তবাহ তৈরি হয় যখন ভ্রূণ অবস্থায়। যখন শিশু জন্মগ্রহণ করে তারপরের থেকে তার রক্ত উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। তাহলে অস্থিমজ্জা কী করবে, যদি হিমোগ্লোবিন উৎপন্ন কম হয় তাহলে ও কী করবে, বেশি পরিমাণে তৈরি করতে চাইবে, ফলে সেই জায়গাগুলো ফুলে উঠবে। তাহলে ও এই জন্যে সেই হাড়গুলো ফুলে উঠবে। আচ্ছা, অস্থি গঠনের বিকৃতি, তার মানে অস্থিমজ্জা অতিরিক্ত হিমোগ্লোবিন গঠন করবে, পরে মুখমণ্ডল বেড়ে যায়। তাহলে অস্থি গঠনের বিকৃতি লেখো এটা, তাহলে পয়েন্টটা ভালো হবে, গঠনটা লিখে হবে। অস্থি গঠনের বিকৃতি। দেখো অস্থিমজ্জা অতিরিক্ত হিমোগ্লোবিন গঠনের কারণে কি হবে, মুখ ও মুখমণ্ডলের বিকৃতি ঘটবে, মুখ ও মুখমণ্ডলের বিকৃতি ঘটবে। 4 নম্বর আমরা লিখব, 4 নম্বর হচ্ছে স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি নামটা শুনে বুঝতে পারছো যে স্প্লিন মানে হচ্ছে প্লিহা, মেগালি মানে তার ফুলে ওঠা। অর্থাৎ যারা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী তাদের ক্ষেত্রে আরবিসি 120 দিনের আগেই, অর্থাৎ 70 দিনের মধ্যেই সেগুলো বিনষ্ট হয়ে যায়। কোথায় বিনষ্ট হয়, প্লিহার মধ্যে বিনষ্ট হয়। ফলে প্লিহাতে এত পরিমাণ লোহা সঞ্চিত হবে, সেগুলো ফুলে উঠবে। দেখো
স্প্লিনোমেগালি, দন্তস্বয় পয় লয় সংযুক্ত দীর্ঘি, স্প্লিনোমেগালি। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী লোহিত কণিকাগুলি, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর লোহিত কণিকা, লোহিত কণিকা প্লীহায়, প্লীহার মধ্যে বিনষ্ট হবে, বিনষ্ট হয়ে প্লীহার বৃদ্ধি ঘটে, প্লীহার বৃদ্ধি ঘটবে। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর লোহিত কণিকা প্লীহার মধ্যে বিনষ্ট হয়ে প্লীহার বৃদ্ধি ঘটবে, একে স্প্লিনোমেগালি বলে। তাহলে স্প্লিনোমেগালি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে তীব্র অ্যানিমিয়া হবে, লোহা সঞ্চিত হয়ে যে যে জায়গায় সঞ্চিত হবে তার কাজ ব্যাহত হবে, অস্থিমজ্জা অতিরিক্ত হিমোগ্লোবিন গঠনের কারণে সেগুলো সেই জায়গাগুলো ফুলে উঠবে, মুখমণ্ডলের হাড়গুলো নরম, সেই জায়গাগুলো বেশি দেখা যাবে। স্প্লিনোমেগালি মানে স্প্লিনটা মানে প্লীহাটা ফুলে উঠবে। আমরা থ্যালাসেমিয়া রোগের কারণ আমরা লিখলাম, এবার যেটা লিখবো একটা ক্রস করবো। তোমরা একটা ক্রস আমি এখানে করবো, তোমাকে দেখাবো, আরেকটি ক্রস বাড়িতে করতে দেবো, সেটা পরের দিন করে আনবো। ক্রসটা আমি এটা তোমাদের দেখিয়ে দেবো যে এই ক্রসটা কীভাবে করতে হয়। আমাদের আগে আমরা দেখিয়েছি এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে, এবার আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে। দেখো, বাবা থ্যালাসেমিয়ার বাহক, বাবা থ্যালাসেমিয়ার বাহক এবং মাতা বা মা স্বাভাবিক। এক্ষেত্রে তাদের সন্তান সন্ততি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিরূপ? আক্রান্ত হবার সম্ভাবনা কিরূপ একটি চেকার বোর্ডের সাহায্যে দেখা। চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বাবা থ্যালাসেমিয়ার বাহক, মাতা স্বাভাবিক। এক্ষেত্রে তাদের সন্তান সন্ততি, এখানে কিন্তু সন্তান সন্ততি কথাটা বলেছি, আমি কিন্তু এখানে পুত্র কন্যার কথাটা বলিনি। কেন বলিনি? তার প্রধান কারণ হচ্ছে থ্যালাসেমিয়া যে জিন, সেই জিনটা অটোজোম দ্বারা বাহিত হয়। অর্থাৎ অটোজোম কিন্তু মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেটা কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ করে না। এক্স ক্রোমোজোম দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ সে পুরুষ হবে না স্ত্রী হবে সেটা নির্ধারণ করে। সেই জন্য সেখানে আমরা পুত্র কন্যা বলে উল্লেখ করতে পারি, কিন্তু এক্ষেত্রে পুত্র কন্যা বলা যাবে না। কিন্তু মনে রাখতে হবে এই থ্যালাসেমিয়া ক্ষেত্রে, থ্যালাসেমিয়ার সঙ্গে
এই যে আগে যে আমরা বলেছি বর্ণান্ধতা হিমোফিলিয়া, বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য আমরা এই প্রশ্নের মধ্যে দেখব, যেখানে একজন পুরুষের ক্ষেত্রে তিনি বাহক হচ্ছেন, কিন্তু এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে, এক্স ক্রোমোজোমাল রোগগুলির ক্ষেত্রে পুরুষ কিন্তু বাহক হতে পারে না। এক্স ক্রোমোজোম যেহেতু পুরুষের ক্ষেত্রে একটি থাকে, তাই পুরুষের ক্ষেত্রে ওই জিনটি থাকলেই, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া জিনটি থাকলে সে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। এই অবস্থাটাকে বলে হেমিজাইগাস। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটু আলাদা, যেহেতু থ্যালাসেমিয়া জিনটা অটোজমে থাকে। অটোজমগুলি পুরুষেরও যেমন মহিলাদেরও তেমনি। পুরুষের ক্ষেত্রে 22 জোড়া, মহিলাদের ক্ষেত্রে 22 জোড়া, এখানে কোনো পার্থক্য নেই। সেই জন্য এই জন্য পুরুষেরা মহিলাদের মতো বাহক হয়, অর্থাৎ মহিলারাও যেমন বাহক হবে, পুরুষেরাও তেমনি বাহক হবে। কখন না, হেটেরোজাইগাস অবস্থায়। তাহলে এই বেসিক পার্থক্য এই আছে। এবং এই যে পুরুষেরা বাহক, মহিলা পুরুষ উভয় বাহক, সেই জন্য থ্যালাসেমিয়াটা আটকানো যায়, কিন্তু এক্স ক্রোমোজোমের রোগগুলো আটকানো যায় না। এইগুলো কিন্তু পিতামাতা থেকে সন্তানদের মধ্যে সহজে প্রকাশিত হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং করে সেই বংশে থ্যালাসেমিয়া যাতে না হয় সেটা কিন্তু করা যায়। সেই জন্য মাধ্যমিকে বারবার এখান থেকে প্রশ্ন আসে যে কোনো পরিবারে থ্যালাসেমিয়ার ইতিহাস জানা আছে বা তারা জানে, তা সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের আবশ্যিকতা কতটা, কীভাবে জেনেটিক কাউন্সেলিং প্রয়োগ করে বা ব্যবহার করে জেনেটিক কাউন্সেলিংয়ের সাহায্যে কোনো একটি সমাজকে জিনগত রোগমুক্ত একটা সমাজ তৈরি করা যায়, সুস্থ সন্তান লাভ করা যায়, তার জন্য জেনেটিক কাউন্সেলিং কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। থ্যালাসেমিয়া যেহেতু একটি রক্ত সম্বন্ধীয় রোগ, হিমোফিলিয়াও কিন্তু একটি রক্ত সম্বন্ধীয় রোগ। হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া দুটোই কিন্তু রক্ত সম্বন্ধীয় রোগ। তাহলে রক্ত সম্বন্ধীয় রোগের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, হিমোফিলিয়া হচ্ছে যে রক্ত তঞ্চনটা হবে না। হিমোফিলিয়া রক্ত তঞ্চন হবে না, কারণ রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরটা তৈরি হবে না, আমরা নিশ্চয়ই সেখানে পড়েছি। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সেটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। থ্যালাসেমিয়া কিন্তু সেখানে আমরা দেখছি যে সেখানে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হবে, অর্থাৎ হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, লোহিত কণিকার মধ্যে থাকে, এবং সেখানে যদি হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় তাহলে অনেক অসুবিধা হতে পারে। যেমন একটা অসুবিধা তোমাকে আগে লেখানো হয়নি, তাদের শ্বাসকষ্ট হতে পারে। কেন শ্বাসকষ্ট হতে পারে? কারণ আমরা জানি যে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে নিয়ে যায়। হিমোগ্লোবিন গঠন করে কোষে কোষে অক্সিজেন নিয়ে গেল। এবার কোষের মধ্যে বিপাক ক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো, সেটা আবার ওই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে, কার্বোমিনো হিমোগ্লোবিন হিসাবে ওই রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে আসবে, এবং ফুসফুস থেকে ব্যাপন প্রক্রিয়ায় ওটা নির্গত হবে, নিঃশ্বাসের মাধ্যমে নির্গত হবে। অর্থাৎ এই যে হিমোগ্লোবিনের একটা দায়িত্ব হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া, কার্বন ডাই অক্সাইড আবার দেহের বাইরে বের করে দেওয়া, এইগুলো কিন্তু কাজ। এবং হিমোগ্লোবিন যদি কম হয় তাহলে তার দেহে কম অক্সিজেন ইনহেল করবে, গ্রহণ করতে পারবে, বেশি অক্সিজেন বসে বসে যাবে না, তার কী হবে, সে শ্বাসকষ্ট হবে, একটু কথা বলতে গেলে হাঁপিয়ে যাবে, সিঁড়ি ভাঙতে পারবে না, দৌড়তে পারবে না। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন একটু কমই থাকে বিভিন্ন তাদের শারীরবৃত্তীয় কারণে। পুরুষের তবে এটা 11-এর উপরে থাকলে মোটামুটি নর্মাল ধরা হয়, 13, 14, 15 অনেকেই থাকে। যাই হোক, হিমোগ্লোবিন আমাদের ক্ষেত্রে খুব দেহের সুস্থতার জন্য এবং শরীরের সক্ষমতার জন্য, পরিশ্রমে করার জন্য হিমোগ্লোবিন অত্যন্ত প্রয়োজন। হিমোগ্লোবিন নিশ্চয়ই একটি লোহ গঠিত প্রোটিন, একটি রঞ্জক, হিম এবং গ্লোবিন দিয়ে তৈরি। যাই হোক, আমরা এটা শুরু করি। বাবা থ্যালাসেমিয়ার বাহক, মা স্বাভাবিক। এটা আমরা প্রথম বলছি, তাই তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমি একটা দিও, তোমরা এটা বাড়িতে করবে। বাবা থ্যালাসেমিয়ার বাহক, মাতা স্বাভাবিক। আমরা এখানে তোমাদের মনে আছে যে দুটো অটোজোম আছে, একটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, একটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। এই প্রশ্নগুলো যখন দেবে তখন যে কোনো একটা ক্রোমোজোমের উপরে অবস্থিত জিনকে ধরে নিতে হবে। আমরা
16 নম্বর ক্রোমোজোমটা ধরে নিই যে 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত আলফা গ্লোবিন জিন, 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক আলফা গ্লোবিন জিন, স্বাভাবিক আলফা গ্লোবিন জিন। তুমি এটাকে চিহ্ন দিয়ে লেখো, স্বাভাবিক আলফা গ্লোবিন জিন। এই যে জিনটা আমরা এটা ধরে নেব, ধরি, অর্থাৎ 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক আলফা গ্লোবিন জিন, এটাকে আমরা ধরছি আলফা থ্যাল, এই টিটা এরকমই দেবে ছোটো হাতে, আলফা থ্যাল প্লাস, অর্থাৎ এই জিনটা কিন্তু স্বাভাবিক, মিউটেশন হয়নি। এবার দেখো, এবার এই স্বাভাবিক জিন, এবার আলফা গ্লোবিন জিন, স্বাভাবিক জিন, আর হচ্ছে এবার যদি বলি এটা কিন্তু, এটা দেখো, এটা প্রপার, এটা কিন্তু প্রপার ধর্মী জিন, কেমন? এবার আমরা আলফা গ্লোবিন জিন ধরলাম, স্বাভাবিক এবার হচ্ছে মিউট্যান্ট জিন, মিউট্যান্ট জিনটা কি হবে? মিউট্যান্ট জিনটাকে তাহলে আমি ধরে দিচ্ছি এটা যে আলফা থ্যাল, এই থ্যাল এখানে কিন্তু প্লাসটা নেই, এটা কিন্তু প্রচ্ছন্ন করবে, অর্থাৎ আমরা স্বাভাবিক আলফা গ্লোবিন জিনটাকে ধরলাম আলফা থ্যাল পজিটিভ, আর মিউট্যান্ট জিনটাকে ধরলাম আলফা থ্যাল, অর্থাৎ এটা কিন্তু প্রচ্ছন্নধর্মী। এই প্রচ্ছন্নধর্মী জিনের কারণেই কিন্তু আলফা থ্যালাসেমিয়া হবে। এবার বাবা থ্যালাসেমিয়ার বাহক আমরা শুরু করি। কি জন্য? দেখো, যেমন আছে বাবা থ্যালাসেমিয়া বাহক, আমরা এটাকেই আমি বাহক পিতা লিখতে পারতাম, আমি বা যেভাবেই লেখো তুমি, সবচেয়ে বেস্ট হচ্ছে যা এখানে লেখা আছে সেটাই লিখে দেবে, কোনো অসুবিধা নেই, নতুন করে কিছু লিখতে হবে না। মাতা স্বাভাবিক। এবার জিনোটাইপটা লিখবো আমরা, এই যে এদের যে জিনোটাইপটা হবে কেমন হতে পারে। দেখো, জিনোটাইপটা এখানে কিন্তু বলতে হবে এই আলফা থ্যাল, এখানে একটা পজিটিভ থাকবে, আর নিচে এইটা কিন্তু দুটো অটোজোম, এখানে কিন্তু প্লাস থাকবে না, অর্থাৎ একটা প্রকার একটা প্রচ্ছন্ন, এই অবস্থাটাকে বলা হয় বাহক। তাহলে বাহকটা আমরা বুঝলাম। এবার এই যে দুটো জিন, অর্থাৎ দুটো অটোজোম থাকে, 16 নম্বর অটোজোম মানে দুটো অটোজোম, তাহলে দুটো অটোজোমে দুটো জিন থাকবে। এবার জিনটাকে আমরা এই একটা দাগ দিয়ে ওপরে নিচে লিখবো, তাতে বুঝতে হবে যে দুটো জিন আছে। এখানে মায়ের যে মা স্বাভাবিক, ঠিক একইভাবে এখানে আলফা থ্যাল পজিটিভ, এবং পরে নিচে আরেকটা ক্রোমোজোমে আলফা থ্যাল পজিটিভ। খুব সোজা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। মাতা যেহেতু স্বাভাবিক, তাহলে দুটোই প্রকট জিন আছে, আর বাবা যেহেতু বাহক, তাহলে এই জিনটা আছে। মাতা যদি বাহক হতো তাহলে এইটাই থাকতো, এই যে ক্যারিওটাইপ এইটাই লিখতাম মায়ের দিকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, মাতা বাহক বা পিতা বাহক হলে এই ক্যারিওটাইপটা লিখবো, স্বাভাবিক হলে এইটা লিখবো, সে মাতার ক্ষেত্রেও লিখবো, পিতার ক্ষেত্রেও লিখবো। এবার দেখো এই গ্যামেটটা কী হবে। গ্যামেটটা আমরা লিখবো, এখানে দুটো গ্যামেট হবে, একটা লিখবো আলফা থ্যাল পজিটিভ, এই একটা গ্যামেট, আর একটা হচ্ছে আলফা থ্যাল, এই দুটো গ্যামেট হয়েছে। এবার এখানেও একটা গ্যামেট হবে, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে, মানে এটা তোমরা যখনই ক্রস করবে এই ক্রসগুলো দুটো করে গ্যামেটগুলো করবে, তাহলে পরীক্ষার হলে উত্তরটা লিখতে সুবিধা হবে। একটা লিখলেও ক্ষতি নেই, একটাই হয়, গ্যামেটটা একটাই হয়। এখান থেকে যেহেতু দুটো জিনটা একই রকম, তাই একটা হয়, কিন্তু দুটো লিখবে, তাতে চেকার বোর্ডটা এই ক্ষেত্রে
এই রোগগুলোর ক্ষেত্রে চেকার বোর্ডটা করতে সুবিধা হয়, রেজাল্টটা তো এই লিখতে সুবিধা হবে। একদিকে আমরা পিতার চিহ্ন দিচ্ছি, অপর দিকে মাতার চিহ্ন দিচ্ছি। এবার পিতা যেহেতু এই চিহ্নটা দিয়েছি, তাহলে এই দিকটা পিতার গ্যামেটটা লিখব আলফা ট্যাল পজিটিভ, আলফা ট্যাল। মায়ের গ্যামেটটা আমরা লিখছি আলফা ট্যাল পজিটিভ, এখানেও লিখব আলফা ট্যাল পজিটিভ। এবার এদের মধ্যে আমরা ক্রস করব, এটার সঙ্গে এটা, অর্থাৎ মায়ের প্লাস আলফা ট্যাল পজিটিভের সঙ্গে পিতার আলফা ট্যাল পজিটিভ, আলফা ট্যাল পজিটিভ বাই আলফা ট্যাল পজিটিভ। তার মানে এখানে যে সন্তান সৃষ্টি হবে স্বাভাবিক সন্তান হবে, পুত্রকন্যা লিখব না, আগে বলেছি স্বাভাবিক সন্তান। নেক্সট দেখো, এখানেও দেখো আলফা ট্যাল পজিটিভ, প্লাসটা উপরে দেবো, এটা প্রকার, আর প্রচ্ছন্নটা নিচে লিখবো আলফা ট্যাল। এখানে দেখো স্বাভাবিক, কিন্তু ব্র্যাকেটে আমরা লিখবো বাহক, বাহক সন্তান। এবার এটার সঙ্গে আমরা এটা ক্রস করি, আলফা ট্যাল পজিটিভ বাই আলফা ট্যাল পজিটিভ, এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সন্তান। নেক্সট এটার সঙ্গে এটাকে ক্রস করব, আলফা ট্যাল পজিটিভ বাই আলফা ট্যাল, এটা কিন্তু স্বাভাবিক, ব্র্যাকেটে বাহক সন্তান। এবার আমরা এই রেজাল্টটা লিখব, এবার এখানটা লিখে দিচ্ছি। এক্ষেত্রে আমি যখন এক্স ক্রোমোজোম গঠিত রোগগুলির ক্ষেত্রে বলেছিলাম যে পুত্রদের অর্ধেক মানে 50% এবং কন্যাদের 50% ধরবো, পুত্র সেটা এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি দেখো, এক্ষেত্রে পুত্র কন্যার কোনো ভাগ নেই, এর মানে চারটে যে ঘর, প্রত্যেকটা ঘরে সন্তান লেখা আছে, সেই জন্য এই চারটেকে একসঙ্গে 100% ধরছি। এটাই ধরতে হবে অটোজোমের ক্ষেত্রে, যেহেতু এক্ষেত্রে পুত্রকন্যা তুমি যদি লিখে ফেলো কোনো ক্রমে, তাহলে রেজাল্টটা ভুল হবে, পুরোটাই কেটে 0 দেবে। তাহলে দেখো চারটে ঘর মিলে 100%। তাহলে আমরা এটা লক্ষ্য করি, দেখো প্রথম ঘরে সন্তান হয়েছে স্বাভাবিক এবং নিচের ঘরে এটা হয়েছে স্বাভাবিক, অর্থাৎ 50% সন্তান স্বাভাবিক হবে এবং বাকি 50% সন্তান বাহক হবে। বাহকটা লিখব স্বাভাবিক, আমি তো দেখার শো করছি স্বাভাবিক, কিন্তু তারা বাহকটা হবে, অর্থাৎ এক্ষেত্রে 50% সন্তান স্বাভাবিক এবং বাকি 50% বাহক। এক্ষেত্রে 50% সন্তান স্বাভাবিক হবে এবং বাকি 50% সন্তান বাহক হবে। তাহলে আমরা উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটা হচ্ছে, যদি আমরা এটা দেখছি যে একজন বাহক এবং একজন স্বাভাবিক, বাহকের সঙ্গে একজন স্বাভাবিক যদি বিবাহ হয়, তাহলে কিন্তু তাদের আমরা দেখলাম যে পিতা যেহেতু বাহক এবং মাতা যেহেতু স্বাভাবিক, এরা কিন্তু বাহক, এখানে কিন্তু একটা কথা বাহক হবে কিন্তু স্বাভাবিক থাকবে, এই কথাটা লিখে রাখবো। এটা একটু না লিখে ঠিক হবে না, কিন্তু
স্বাভাবিক থাকবে। আচ্ছা, এই যে কথাটা লিখলাম স্বাভাবিক থাকবে, তার মানে টোটালটাই কিন্তু স্বাভাবিক। এইটা লেখার মানে একজন বাহক কিন্তু স্বাভাবিক ব্যক্তিকে বিবাহ করলে, সে পুরুষ যদি বাহক হয় বা মহিলা বাহক হয়, সেক্ষেত্রে সে যদি তার সঙ্গী বা সঙ্গিনীকে বাহক স্বাভাবিক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে, তাহলে কিন্তু তাদের বংশে সবাই স্বাভাবিক থাকবে। বাহক থাকলেও কিন্তু সে স্বাভাবিক, অর্থাৎ বাহক হলে কিন্তু সে বিয়ে করতে পারছে। কিন্তু দুইজন বাহক যদি পরস্পরকে বিবাহ করে, সেক্ষেত্রে কিন্তু মেন্ডেলের নিয়ম অনুযায়ী 25% সন্তান রোগে আক্রান্ত হবে। আমি একটি ক্রস তোমাদের বাড়িতে করতে দেবো, পরের দিন করে নিয়ে আসবো। লেখো, যে ক্রসটা করতে দেবো সেটা লেখো। ক্রসটা তোমরা এইভাবেই করবে। নিশ্চয়ই এখানে যে বাহক হলে কী হবে নিশ্চয়ই দেখেছো, এখানে একই হবে। পিতা এবং মাতার ক্ষেত্রে বাহক একই হয়, জিনোটাইপটা। দেখো, পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে, পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে, পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তান সন্ততির থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কিরূপ? থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিরূপ তা একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। আমরা একটা প্রশ্ন আজকে শুরু করবো, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা, এই প্রশ্নটা আজকে লিখে নেব। প্রশ্নটা হচ্ছে, জেনেটিক কাউন্সেলিংয়ের এর গুরুত্বগুলি লেখো। জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব। আমরা জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব আমরা লিখব। এক নম্বর লেখো, জেনেটিক কাউন্সেলিং। দেখো, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে আমরা তোমাদের সংজ্ঞা লিখিয়েছি, আজকে আর সেটা নিয়ে আলোচনা করছি না। জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে কি করা হয় সেটা আমরা লিখব। দেখো, জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে কোনো বংশগত রোগ নির্ণয় করা হয়। তাহলে এক নম্বর আমরা জানলাম যে জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে কোনো বংশগত রোগ নির্ণয় করা হয়। 2 নম্বর থাকবে, 4টে পয়েন্ট দেবে। 2 নম্বরে জন্য 4টে পয়েন্ট আমরা লিখব। তাহলে জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে কোনো বংশগত রোগ নির্ণয় করা হয়। 2 নম্বর লেখো, জিনগত বংশগত রোগগুলির কারণ
বিশ্লেষণ করা হয়। তাহলে 2 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছ। প্রথমে রোগটা নির্ণয় করা হলো, রোগটা কেন হচ্ছে তার কারণটা বিশ্লেষণ করা হলো। তাহলে একটা হচ্ছে রোগ নির্ণয় করা, তারপরে রোগটা নির্ণয় করার পরে তার কারণটা বিশ্লেষণ করা। 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে সুস্থ ভবিষ্যৎ প্রজন্মে, আচ্ছা এই প্রশ্নটা বিশ্লেষণ করা হলো। এবার সুস্থ স্বাভাবিক রোগমুক্ত সন্তান লাভে, ভবিষ্যৎ প্রজন্মে সুস্থ স্বাভাবিক রোগমুক্ত সন্তান লাভে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। ভবিষ্যৎ প্রজন্মে যাতে সুস্থ স্বাভাবিক রোগমুক্ত সন্তান লাভ করা যায় সেই জন্য প্রয়োজনীয় পরামর্শ জেনেটিক কাউন্সিলিংরা দিয়ে থাকেন দম্পতিদের। এবং শেষ পয়েন্টটা লেখো, জিনগত রোগমুক্ত সমাজ গড়ে তোলা যায়। তাহলে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছ। জিনগত রোগমুক্ত একটা সমাজ গড়ে তুলতে গেলে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমরা এই চ্যাপ্টারের এই রোগ সম্বন্ধে শেষ প্রশ্নটা লিখব, যেটা মাধ্যমিকে বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। লেখো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে প্রশ্নটা যেমনই দিক না কেন এই প্রশ্নটা একই উত্তর লিখবে তোমরা। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর কি ভূমিকা, অর্থাৎ অন্য রোগগুলোর ক্ষেত্রে আমি এই প্রশ্নটা লিখছি না, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কেন লিখছি একটু আগে আমি বলেছি। যেহেতু সুবিধাটা কি, যেহেতু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় বাহক হন, সেই জন্য একজন বাহকের সঙ্গে যদি একজন স্বাভাবিক ব্যক্তির বিবাহ হয় তাহলে কিন্তু তাদের সকল সন্তান স্বাভাবিক হবে। কিন্তু দুজন বাহক যদি হয়ে যায়, যে ক্রসটা তোমাদের করতে দিয়েছি, তাহলে বাড়িতে গিয়ে দেখবে, ক্রস করতে গিয়ে দেখবে যে 25% সন্তান হিমোফিলিয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা এই প্রশ্নটা লিখব যে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো। লিখে না, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি? এক নম্বর লেখো, যে পরিবারে থ্যালাসেমিয়া
মেজর বা মাইনর, তাহলে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তাদের সদস্যদের, তাহলে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তারা জানে যে আমাদের পরিবারে আছে, এটা চলছে, তাহলে তাদের সদস্যদের জেনেটিক কাউন্সেলিং, তাদের পরিবারের সদস্যদের জেনেটিক তাহলে তাদের পরিবারের সদস্যদের কী করতে হবে? জেনেটিক কাউন্সেলিং। তাহলে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তাদের পরিবারের সদস্যদের জেনেটিক কাউন্সেলিং করানো প্রয়োজন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম তাদের জেনেটিক কাউন্সেলিংয়ের কাছে যেতে হবে। তিনি একজন ডাক্তার, তিনি দেখবেন তারা কি বাহক অবস্থায় আছে না তারা আক্রান্ত। তাহলে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তাদের পরিবারের যে সদস্য তাদের জেনেটিক কাউন্সেলিং করানো প্রয়োজন। কারণটা কি? কারণ হচ্ছে যে পিতা ও মাতা না একটু লিখো, কারণ বাহকটা লিখো, কারণ বাহক পিতা ও মাতার 25% সন্তান, বাহক পিতা ও মাতার 25% সন্তান থ্যালাসেমিয়া মেজর হবার সম্ভাবনা থাকে। তাহলে দেখো, তাহলে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তাদের সদস্যদের কী করতে হবে? জেনেটিক কাউন্সেলিং করানো প্রয়োজন। কারণ হচ্ছে বাহক পিতামাতা মানে উভয় যদি বাহক হয়ে যায় তাহলে 25% সন্তান থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা, এক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা গুলি হলো, 1 নম্বর দাও, এটা তো 1 নম্বর, এটা লিখে মুছে দাও, এখানে দাও 1 নম্বর লেখো। 1 নম্বর হচ্ছে কি করতে হবে? প্রথমে হচ্ছে যাদের এটা আছে তাহলে তারা তো যাবেন, কোথায় যাবেন? জেনেটিক কাউন্সেলিংয়ের কাছে যাবেন। জেনেটিক কাউন্সেলিং প্রথমে যেটা করে সেটা হচ্ছে পরিবারে 1 নম্বর জেনেটিক কাউন্সেলিংয়ের কাছে যাওয়ার পরে এই ঘটনা হবে। কী করবে? পরিবারের 1 নম্বর লেখো, বংশগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা। তাহলে 1 নম্বর জেনেটিক কাউন্সেলিং কী করবে? পরিবারে কাদের হয়েছিল একটা পেডিগ্রি অ্যানালিসিস করবে। তার বাবা তাদের মেয়েদের মধ্যে কারো হয়েছিল কিনা, ছেলেদের মধ্যে হয়েছিল কিনা, এইরকম একটি দেখবে যে কাদের মধ্যে হয়েছে। তাহলে পরিবারে বংশগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা, এটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। এবার জেনেটিক কাউন্সেলিং কিন্তু এটা করছি।
নেক্সট হচ্ছে রক্ত পরীক্ষার দ্বারা, কারণ এটা রক্ত পরীক্ষা করেই কিন্তু রোগটা নির্বাচন করা হয়, তাছাড়া অন্যভাবে করা যায় না। বাহক অবস্থায় কেউ থাকলে একটু একটু অ্যানিমিয়া হতে পারে, স্বাভাবিকভাবে অন্যেরও অনেকেরই হয়, এবং সেটা সে স্বাভাবিকভাবে ভাবে যে আমারও অ্যানিমিয়া হচ্ছে, কিন্তু তার যে তিনি যে বাহক তিনি নিজেও সেটা বুঝতে পারবে না। রক্ত পরীক্ষার দ্বারা পরিবারের সদস্যদের, এই পরিবারের সদস্যদের কি করতে হবে? রক্ত পরীক্ষার দ্বারা পরিবারের সদস্যরা রোগটির বাহক কিনা, এটা কিন্তু নির্ণয় করা। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রক্ত পরীক্ষা দ্বারা পরিবারের সদস্যরা রোগটির বাহক কিনা, যারা এখনো বেঁচে আছে বা বিবাহ করছে বা যারা তাদের প্রত্যেকেরই রক্ত পরীক্ষা দ্বারা পরিবারের সদস্যদের বাহক কিনা এটা নির্ণয় করা। 3 নম্বর হচ্ছে বিবাহের পূর্বে রক্তের, মনে রাখবে এই টেস্টটাকে বলা হয় রক্তের হিমোগ্লোবিন। একে বলে ইলেকট্রোফোরেসিস। এটা লিখবে ইলেকট্রো, বানানটা ঠিক করে দেবো, ইলেকট্রোফোরেসিস পরীক্ষা। ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা রক্তের ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা, তাহলে বিবাহের পূর্বে রক্তের ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা সঠিক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করা হয় বা নির্বাচন করা। এটাও কিন্তু তারা করবেন, অর্থাৎ জেনেটিক কাউন্সিলিং করবেন কাউন্সিলার। বিবাহের পূর্বে রক্তে হিমোগ্লোবিন তার ইলেকট্রোফোরেসিস টেস্ট, অর্থাৎ এই ইলেকট্রোফোরেসিস টেস্ট করলেই তখনই কিন্তু বোঝা যাবে তিনি বাহক কিনা, না হলে বোঝা যাবে না। তাহলে বিবাহের পূর্বে রক্তের হিমোগ্লোবিন ফোরেসিস টেস্ট বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা সঠিক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করা হয়। এইবার কি শেষ পয়েন্টটা হচ্ছে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য সেই সঠিক পরামর্শ দেওয়া হয়। এটা হচ্ছে কয়েকটা সুস্থ স্বাভাবিক সন্তান লাভ করার প্রয়োজনীয় পরামর্শ প্রদান। করা এবং এটা দরকার নেই,
বড় হয়ে যাবে করা হয়। সুস্থ স্বাভাবিক সন্তান লাভ করার প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং যদি কোনো ভ্রূণ দেখা যায় যে আক্রান্ত হয়ে গেছে, তাহলে গর্ভপাতের ব্যবস্থা করে সুস্থ সন্তান লাভের জন্য সেক্ষেত্রেও কী করতে হবে সেই পরামর্শ দেওয়া হয়। আমি আর লিখলাম না, এইগুলো লিখলেই হবে। তাহলে দেখো, থ্যালাসেমিয়ার রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা হচ্ছে যে পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর রোগ আছে তাদের সদস্যদের জেনেটিক কাউন্সিলিং করানো প্রয়োজন। কারণটা হচ্ছে বাহক পিতামাতার 25% সন্তান থ্যালাসেমিয়া মেজর হবার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকাগুলো হলো পরিবারে বংশগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা হয়, রক্ত পরীক্ষার দ্বারা পরিবারের সদস্যরা রোগটি বাহক কিনা নির্ণয় করা হয়, বিবাহের পূর্বে রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা সঠিক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করা হয়, সুস্থ স্বাভাবিক সন্তান লাভের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তোমাদের টাইম আছে? টাইম আছে তো? একটা প্রশ্ন দেখাবো। আচ্ছা, এইটা তোমরা আজকে আমরা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত মোটামুটি সব প্রশ্ন লিখে ফেলেছি। আমরা যখন টেস্ট পেপার সলভ করবো, ওখানে যদি কোনো প্রশ্ন থাকে এক্সট্রা দেখবো, সেইগুলো আমরা লিখবো, সব চ্যাপ্টারে লিখবো। আমরা এবার যেটা লিখছি সেটা আমরা লিখবো যে ওখান থেকে অনেক আরও বেশ কিছু প্রশ্ন আছে। আমি আজকে যেটা লিখবো, টেস্ট ক্রস কাকে বলে, টেস্ট ক্রস কেন করা হয়, এবং পরের প্রশ্ন হচ্ছে টেস্ট ক্রসের অনুপাত। এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1, দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 4:1 হবে। এগুলো কেন হয় আর এইগুলো হলে কি তার ব্যাখ্যা, সেটা আমরা করবো। আজকে আমরা টেস্ট ক্রস কাকে বলে এটা আমরা লিখব। 2 নম্বরের কোশ্চেনটা হচ্ছে টেস্ট ক্রস কাকে বলে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। আমরা আগে এই সংজ্ঞাটা লিখে নিই, টেস্ট ক্রস, তারপরে আমি তোমাদের এটা ব্যাখ্যা করে দিচ্ছি। টেস্ট ক্রস লেখো, কোনো জীবে জিনোটাইপ, কোনো জীবে জিনোটাইপ নির্ণয়, কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবটির সঙ্গে বিশুদ্ধ পরিচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জনিত্রী জীবের সংকরায়ন বা ক্রসকে টেস্ট ক্রস বলে। তাহলে দেখো, টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবটির সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী জীবের সংকরণ বা ক্রসকে টেস্ট ক্রস বলে। আমরা লিখতে হবে না, একটু ভালো করে দেখে নাও। মেন্ডেলের এক সংকর জননে মেন্ডেল কী করেছিলেন? একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে ক্রস করলেন এবং এমন জনুতে তিনি সব লম্বা মটর গাছ লক্ষ্য করলেন। এইবার এটা লাস্ট কোশ্চেন, ফোন করবো। আচ্ছা দেখো, এই যে গাছটা লম্বা হয়েছে, ভালো করে দেখে নাও, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। অনেকেই তোমরা বোঝো না, খালি
প্রশ্ন উত্তর টুকে নিয়ে বাড়ি যাও, ওইটা টুকে নিয়ে বাড়িতে কিছু লাভ হয় না। জেনেটিক্সের চ্যাপ্টার আমি কেন এটা ইউটিউবে দিচ্ছি, কারণ হচ্ছে কিছু দু একজন ছাত্র আমাকে এটা ফোন করেছিল, মানে আমাকে পাঠিয়ে দিল, তাই আমি করছি। আচ্ছা, আমার সেই জন্যই এইটুকু একটু বুঝিয়ে দিই। দেখো, মেন্ডেল তার এক সংখ্যার জননে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে এই যে ইতর পরাগযোগ ঘটালেন, তার ফলে F1 জনুতে সব লম্বা মটর গাছ সৃষ্টি হলো। এইবার এই লম্বা মটর গাছগুলি বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, এটা তিনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে গেলে এই F1 জনু উদ্ভিদটার সঙ্গে এই P জনুর এই উদ্ভিদটার ক্রস করা হবে। এবার ক্রস যদি করা হয় এবং সেক্ষেত্রে যে রেজাল্টটা হয়, ভালো করে আমরা দেখো, এটার সঙ্গে যখন আমি এটাকে ক্রস করব, এই যে এই ক্রসটা করলে আমার রেজাল্টটা আসছে কি আসবে কি আসবে? দেখো, নিশ্চয়ই এটা আসছে। তার মানে এই যে এর মধ্যে 1:1, এটা কি? এটা হচ্ছে লম্বা, আর এটা কি? বেটে, অর্থাৎ এটা এক ভাগ, এটা এক ভাগ। এই যে রেজাল্টটা এলো, এর থেকে কি বোঝা যায় যে এই যে জনিত্রী যে F1 জনুতে যে অপত্য উদ্ভিদটা তৈরি হয়েছিল, সেই উদ্ভিদটা হচ্ছে সংকর লম্বা। অর্থাৎ এটা যে সংকর লম্বা, এই উদ্ভিদটা সংকর, এই উদ্ভিদটা যে লম্বা না, এই উদ্ভিদটা হচ্ছে সংকর লম্বা। এটা কখন আমি বুঝতে পারছি? যখন এই লম্বা এবং বেটের দুটো অনুপাত আমি পাচ্ছি। কিন্তু এই উদ্ভিদটা, ধরো এই উদ্ভিদটা যদি এটা না হয়ে এটা হতো, ধরো মেন্ডেল এটার সঙ্গে এটাকে ক্রস করেছে এবং তাহলে এটা হচ্ছে P জনু, এটা হচ্ছে F1 জনু। তাহলে F1 জনুতে কী হতো? এটা নিশ্চয়ই এইটাই আসতো। এবার এই উদ্ভিদে লম্বার সঙ্গে লম্বা ক্রস করলে, লম্বা উদ্ভিদের সঙ্গে লম্বা উদ্ভিদ ক্রস করলে এটাই। তাহলে এইবার এই উদ্ভিদটা কেমন উদ্ভিদ, অর্থাৎ এই উদ্ভিদটা F1 জনুতে উৎপন্ন উদ্ভিদটা কেমন উদ্ভিদ? তাহলে এর মধ্যে যেটা প্রচ্ছন্ন হবে, এর মধ্যে তো কোনোটাই প্রচ্ছন্ন নেই। তাহলে একটা উদ্ভিদের সঙ্গে, একটা জনিত উদ্ভিদের সঙ্গে ক্রস করবো। এবার এখানে কিন্তু তিনি এদের মধ্যে বারবার ক্রস করে দেখবেন যে এটা বিশুদ্ধ কিনা, এবং বারবার যদি এটা আসে তাহলে বিশুদ্ধ। এবার যদি যেটা প্রচ্ছন্ন হবে সেটার সঙ্গে ক্রস করতে হবে। এবার দেখো, যদি এটা এই উদ্ভিদটা হতো, এটা না হয়ে এটা হতো, তাহলে এটার সঙ্গে যদি আমি এটাকে ক্রস করতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা আসতো। অর্থাৎ এই রেজাল্টটা যখনই আসছে, এটা হচ্ছে কিন্তু সকলেই লম্বা, এই উদ্ভিদটা হচ্ছে লম্বা, এই উদ্ভিদটা লম্বা, অর্থাৎ এর মধ্যে বেটে কোনো ধর্মটা প্রকাশ পাচ্ছে না। তাহলে এই যে উদ্ভিদটা আমি সম্বন্ধে জানতে চাইব, জিনোটাইপ, এই জিনোটাইপটা কেমন হবে? এই জিনোটাইপটা কিন্তু বিশুদ্ধ লম্বা হবে। তাহলে বিশুদ্ধ লম্বা কখন হয়? যখন এই প্রচ্ছন্ন অপত্য, এই যে বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী জীব, অর্থাৎ প্রচ্ছন্ন জীবটার সঙ্গে যখন ক্রস করানো হয়, এখানেও দেখো ক্রস করেছি, এখানেও ক্রস করেছি, যখন আমি এই লম্বা উদ্ভিদের জিনোটাইপ জানতে চাইব, তখন আমাকে বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী জীবের সঙ্গে তার ক্রস করতে হবে। এখানে ক্রস করলাম এবং দুই প্রকার বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পেলাম। দুই প্রকার পেলেই ভাবতে হবে, বুঝতে হবে যে জনিত্রীটা ছিল, মানে F1 জনু অপত্য উদ্ভিদটা হবে সংকর লম্বা। আর যদি এক প্রকার বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে বিশুদ্ধ লম্বা। কি বুঝতে পেরেছি? অর্থাৎ এটা কি, আমি ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা। তাহলে বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, এটা জানার জন্য, লম্বা উদ্ভিদের জিনোটাইপ জানার জন্যই আমাকে টেস্ট ক্রস করতে হবে। আমি ক্রসটা করে ছেড়ে দিচ্ছি। তোমাদের টাইম আছে তো? না, তোমার পড়া আছে তো? স্কুল আছে, তাহলে ছেড়ে দিয়ে আজকে। আচ্ছা, এই ক্রসটা আমি পরের দিন করে দেখিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে।